Sponsored by SKF Oncology. প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর আলমগীর কবির, রক্তরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে এই বিশেষ আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা। এই বিষয়টি নির্ধারণ করার পেছনে একটি বিশেষ কারণও রয়েছে। সেটি হচ্ছে 26 তারিখ, নভেম্বরের 26 তারিখ ওয়ার্ল্ড আয়রন ডেফিসিয়েন্সি ডে হিসাবে পালন করা হয়। একেবারে শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই যে দিবসটি আমরা পালন করছি এটা কিন্তু একটু হলেও ভিন্ন। আয়রন ডেফিসিয়েন্সি ডে হিসেবে পালন করা হচ্ছে। কেন এই দিবসটি পালন হচ্ছে এবং পুরো বিশ্বে কী ধরনের এখানে অনুষ্ঠান হয় বা কেন আসলে পালিত হয়, এই ব্যাপারগুলো নিয়ে যদি শুরুতেই আমাদের দর্শকদেরকে জানাতেন। আসলে প্রথমেই বলে রাখা দরকার যে সারা পৃথিবীতে 1.2 বিলিয়ন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিক পেশেন্ট আছে। সেই হিসাবে ধরেন আপনার 120 কোটি মানুষ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, 1/4 অফ দ্য পপুলেশনস অফ দ্য ওয়ার্ল্ডের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ভুগছে। এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া লো ইনকামিং দেশগুলা এবং মিডল ইনকামিং দেশগুলাতে বেশি। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা মানে বলতে কিন্তু মনে হয় যেন এটা তেমন কিছুই না, কিন্তু এই জন্য পেশেন্টের যে সাফারিংস আলটিমেটলি পুরো নেশন সাফার করে। যে মানে খুব ভালো কর্মযোগ্য মানুষের অভাব হয়ে যায়, কিংবা যেই কর্মযোগ্য নিয়ে কর্ম উদ্দীপনা থাকার কথা মানুষের, সেই উদ্দীপনাটা থাকে না যদি তার ডেফিসিয়েন্সি থাকে আয়রন, এবং যদি সে অ্যানিমিক হয় তাহলে ওই উদ্দীপনা থাকে না। এবং আলটিমেটলি যেন মানে পুরা নেশনই সাফার করে একটা ম্যালনিউট্রিশনস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিক পপুলেশন নিয়ে, এবং তারা তাদের কর্মক্ষেত্রে তত ইফিসিয়েন্সি দেখাতে পারে না। এই পুরো পপুলেশনকে আসলে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের এই বিশেষ দিবস পালন। যদি আপনার কাছে জানতে চাই যে আপনি কিন্তু একটা অনেক বড় সংখ্যা বললেন যে ইনারা ভুগছেন এই আয়রন ডেফিসিয়েন্সিতে, কারা বেশি ভোগেন? আমরা যদি পুরুষ এবং মহিলা বলি এবং কোনো নির্দিষ্ট বয়সের ফ্রেমে কি ফেলতে পারি কিনা যে ওনারা বেশি ভোগেন? প্রথমত একদম স্টার্ট করলে বাচ্চারাও অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন। 9 মাস থেকে 11 মাসে যখন খুব বেশি করে আমরা মারা যখন ব্রেস্ট ফিডের উপরই যত্ন দেন এবং তাকে সাপ্লিমেন্ট ডায়েটটা দেওয়া স্টার্ট না করেন, সেখানে একটা কারণ থাকতে পারে। দেন রিপ্রোডাক্টিভ এই যে মা বোনদের সেখানেও দেখা যায়, আমরা একটা কথা বলি যে ডিসফাংশন ইউট্রাইন ব্লিডিং, দ্যাট ইজ অনেক বিশেষ করে ফাইব্রয়েডস অ্যাডিনোমায়োসিস করে দুটো কারণে মা বোনদের রক্তক্ষরণ বেশি হয় পিরিয়ডের সময়। ওটাও একটা বিরাট কারণ হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য। এবং রিসেন্টলি আরও দুটো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে। একটা হলো যে ওল্ড হোমে আমাদের এল্ডারলি পারসনস তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাদের ছেলে মেয়েদের সাথে রাগ করে, ওখানেও একটা আয়রন ডেফিসিয়েন্সির একটা পিক হয়। তারপরে ধরেন কিছু বাচ্চা যদি ড্রেলড হয়ে যখন ড্রাগস চলে যায়, তখন ওই তার ড্রাগ কেনার জন্য সে নির্দিষ্ট পরিমাণ খাওয়া দাওয়া করে না, আমিষ জাতীয় খাবার দাওয়া করে না। তার সবসময় চিন্তা থাকে আমি কখন ওই ড্রাগটা নেব, এবং তার তো সেটা পয়সা টাকা দিয়ে কিনতে হয়। তো
এই মানে উন্নত বিশ্বে এখন এই দুটো আলাদা কারণ অ্যাড হয়েছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দিস আর দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আর কিছু আছে ধরেন ডিজিজের জন্য, যেন আপনি কিছু বলেছিলেন যেন ম্যালিগনেন্সির জন্য অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তারপর কিডনি ডিজিজ, কিডনি ফেলিওর, রেনাল ফেলিওর, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বলে একটা কথা আছে, তখন তো মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, যেহেতু ইরিথ্রোপয়েটিন ঠিকভাবে সিক্রেশন হয় না, এবং ইরিথ্রোপয়েটিনের অভাবের জন্য আমরা এটাকে ফাংশনাল আয়রন ডেফিসিয়েন্সি বলি। যদিও তার শরীরে আয়রন আছে, কিন্তু আর মেডিকেল ওয়ার্ডে বিশেষ করে মেল অ্যান্ড ফিমেল মেডিকেল ওয়ার্ডে আমাদের খাদ্যনালীতে থেকে আপনার খাদ্যনালী বিভিন্ন ইনফেকশন বলেন, পেপটিক আলসার ডিজিজ বলেন, অথবা ক্রনিক লিভার ডিজিজ থেকে ইসোফেজিয়াল ভ্যারিসেস, দেন আরও যদি আপনি চিন্তা করেন ডাইভার্টিকুলোসিস অ্যান্ড ম্যালিগনেন্সি অ্যান্ড পাইলস, ওয়ান অফ দ্য হ্যামোরয়েডস, দিস আর দ্য মোর কমন কজেস অফ দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আপনি আমাদেরকে কিন্তু অনেকগুলো বয়স বললেন যে এই বয়সে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। দেখা যায় যে ছোট বাচ্চারা হয়তো অনেকে বলতে পারছে না, কিন্তু বড়রা যারা আছে তারা হয়তো ভুগছেন, কিন্তু তারাও আসলে বুঝতে পারেন না যে এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে। এই জন্য যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন যে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে উপসর্গ কি কি দেখা যেতে পারে, কখন ওনারা বুঝবেন যে এই ধরনের একটি রোগে উনি আক্রান্ত হতে পারেন, ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি যে কোনো অ্যানিমিয়ার কারণ হলো যে অ্যানিমিয়াতে হলো কি অক্সিজেন টিস্যুতে যেতে পারে না, হাইপোক্সিমিয়া হয়। হাইপোক্সিমিয়া হলে যেটা হয় যেন প্রথমত আপনার চেস্ট পেইন হতে পারে, পালপিটেশন হতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, সাথে সাথে আরও যেগুলো হয় ফেটিকনেস তো থাকবেই, প্যালর নিজেও বুঝতে পারবে যেন সে একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো হয়, এবং এগুলো অন্যান্য কঠিন ডিজিজ থেকে একটু আমরা চিন্তা করতে বিরত রাখি। এই কারণে তার ইউজুয়ালি জ্বর থাকে না, কিন্তু জ্বর ভাব থাকতে পারে, কোনো ব্লিডিং হিস্ট্রি থাকে না। তো এই জিনিসগুলো যখন হয় তখন আমরা ভাবি যে তার হিমোগ্লোবিনটা কেমন, সেটা আমরা দেখতে পাই। দেখা যাবে না, আয়রনের হিমোগ্লোবিনের মেইন ইনগ্রিডিয়েন্ট হলো আয়রন। তো সেটাই আমরা আমরা ওই যে হিমোগ্লোবিনটা দেখার জন্য আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা তার হিমোগ্লোবিনটা দেখি, এবং ওখানে আরও কিছু প্যারামিটার্স আছে, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি ডক্টর যে তার আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনাই বেশি। এবং মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যত অ্যানিমিয়া আছে তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াই সবচেয়ে বেশি। যখন একজন রোগী আপনাদের কাছে আসেন, যেটা আপনি বলছিলেন যে রোগী আসলে ডায়াগনোসিস করার অনেক রকমের পদ্ধতি আছে বা পরীক্ষা নিরীক্ষা আছে, সচরাচর আসলে অন্য আর কোন কোন রোগে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে? ওনার হয়তো অন্য একটি রোগের কারণেই হচ্ছে, সেই রোগগুলো কি কি? আচ্ছা, প্রথমত মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির পরে আমরা যখন আরও যদি দেখি, তো আমরা হতে পারে যে তার খাদ্যনালীতে কোনো ধরনের ম্যালিগনেন্সি আছে কিনা, ওটা একটা। তারপরে ভ্যারিকোজ ভ্যারিসেল, যে সিএলডির যে ভ্যারিকোজ ভেইন আছে, ওটার জন্য অনেক সময় খুব হেমোপটাইসিস হয়ে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। কিংবা তার খাদ্যনালীতে মানে আলসারেটিভ কোলাইটিস বলে একটা ডিজিজ, মানে ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, ম্যালিগনেন্সি হতে পারে। একটু লোয়ার অ্যাবডোমেনের লোয়ার কোলনের দিকে যদি আমরা যাই, পাইলস অ্যান্ড একটা ওয়ান অফ দ্য অ্যানাল ফিশার্স, diverticulosis, there is so many medical causes, the patient's chronic blood loss হয়, সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে।
আর আরেকটা হলো যে রিপ্রোডাক্টিভ এই যে মা বোনদের ডিসফাংশন ইউট্রাইন ব্লিডিং ইউজুয়াল দুটা কোজ আছে, ওয়ান ইজ ফাইব্রয়েড অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাডিনোমায়োসিস, এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। রোগ ছাড়া আপনি যেটা বলছিলেন যে নিউট্রিশন একটা বড় কারণ, ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তখন দেখা যায় একটা সময় গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। সেক্ষেত্রে একজন মানুষ কতদিন ঠিকমতো না খেলে আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এই ব্যাপারে যদি একটু দর্শকদেরকে বলতেন। এটা মানে একটা মানে লং প্রসেস। আপনি 6 মান্থস অথবা 3 মান্থ যদি আপনার খাবারে যদি নির্দিষ্ট পরিমাণের আমিষ জাতীয় খাবার না থাকে, তখন আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এটা হলো নিউট্রিশনাল, আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। আর সেক্ষেত্রে যারা আসলে অনেকেই আছেন যারা হয়তো ভেজিটেরিয়ান, সেক্ষেত্রে কি উদ্ভিদজাত আমিষ সেটা দিয়ে কি এই অভাব পূরণ করা সম্ভব কিনা? উদ্ভিদ জাতীয় আমিষ যেটা, সেখানে ওই আয়রনটা অ্যাবজর্পশন কম হয়, ওখানে আয়রন চায় যে সাধারণত আমিষ রেড মিট যেটাকে বলে, যেন লিভার, তারপরে পোলট্রি, ওই খাবারগুলোতে আয়রনটা, হিম যেখানে থাকে সেই আয়রনটা অ্যাবজর্বড হয়, বেশি অ্যাবজর্বড হবে এবং এই রোগটার থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কমিয়ে আনতে সাহায্য করবে। যখন একজন রোগী আপনাদের কাছে আসে তখন আসলে যখন ধরাই পড়ছে যে ওনার আয়রন লেভেল অনেকখানি কম, তখন ঠিক কীভাবে ওনাকে চিকিৎসা দেওয়া হয় এই ব্যাপারে যদি একটু বলতেন। আমরা ইউজুয়ালি প্রথম ওরাল আয়রন দিয়ে ট্রিটমেন্ট করি আমরা এই পেশেন্টগুলোকে। অনেক সময় দেখা যায় ওরাল আয়রন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরাল আয়রন 3 থেকে 6 মাস আমরা দেওয়ার পরে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল এবং যেই আমরা আয়রন ইন্ডিসেস দ্যাট ইজ ফেরিটিন, সিরাম আয়রন, এই জাতীয় সব প্যারামিটার্সগুলা উঠে আসে। কিন্তু এখন দেখা যায় যে মাঝে মাঝে এই যে মানে ওরাল আয়রন অনেকের বা কনস্টিপেশন হয়, দ্যাট ইজ কোষ্ঠকাঠিন্য হয়, অথবা ডিসপেপসিয়া, দ্যাট ইজ মানে পেপটিক আলসার সিনড্রোমের মতো সিমটমস দেখা দেয়। ও এই সব কারণেই আমরা এখন সাধারণত ইন্টারভেনাস আয়রন ইনজেকশন দিয়ে থাকি, এবং সেগুলো দিয়ে আমরা সাধারণত হিমোগ্লোবিনটাও বেড়ে যায়, প্লাস যে আয়রনের যে মজুদ আছে ফেরিটিন সেটাও বেড়ে যায়। তার মানে আসলে আমাদের হাতে অনেক রকমের চিকিৎসার অপশন আছে যেগুলো দিয়ে আমরা এটাকে কভার করতে পারবো। আপনি কিন্তু বলছিলেন যে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, বড়দের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে যদি একটু আলাদা করে বলতেন যে যদি দীর্ঘদিন এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, ছোটদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা বা কমপ্লিকেশন হতে পারে এবং বড়দের কি কি কমপ্লিকেশন হতে পারে? ছোটদের ক্ষেত্রে ধরেন ফেলিউর টু থ্রাইভ বলে একটা কথা আছে, যেন ফ্যাকাশে হয়ে যাবে, সে ইরিটেবল হবে, সে ক্লাস পারফরমেন্স খারাপ করবে, প্যালর হয়ে যাবে, এবং তখন আমরা বুঝতে পারি যেন পেশেন্ট should have anemia. তার কি ডেভেলপমেন্ট বা গ্রোথে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই ডেভেলপমেন্ট, গ্রোথ এবং চেঞ্জ, স্কিনের চেঞ্জ, সেলের চেঞ্জ। শুধু আয়রনটা শুধু হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে না, এখানে আয়রনের আরও অনেক ইম্পর্টেন্ট বডির কাজ আছে, সেগুলো হবে। অনেক সময় দেখা যায় ডিসফেজিয়া আসে, যেন মানে সোয়ালিং করতে তার কষ্ট হয়, তার মানে ইপিথিলিয়ালগুলা ভালো নেই, তারপর নেইল বেডগুলা ভেঙে গেছে কিংবা হোয়াইট হয়ে যাচ্ছে, দিস আর দ্য প্রবলেমস। এবং পরবর্তীতে দেখা যাবে তার বৃদ্ধি মানে ঠিক মতো আসলে বেড়েও উঠবে না, যেটা সারা জীবনেই তার কোনো না কোনো একটা ইফেক্ট থাকবে। আর বড়দের ক্ষেত্রে কোনো কি কমপ্লিকেশন, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকতে থাকতে কোনো রোগ হয়ে গেল অথবা কোনো কমপ্লিকেশন হলো? না, অনেক সময় ইসোফেজিয়াল ওয়েব বলে একটা কথা আছে, বড়দের দেখা যায় যেন সোয়ালিংয়ে ডিফিকাল্টি হয়,
দেন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য সে হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, কিংবা মানে ইসকিমিক হার্ট ডিজিজ হয়ে যেতে পারে। যেহেতু হাইপোক্সিমিয়া হয়, সেই ক্ষেত্রে হার্ট পেইন হতে পারে। অনেকগুলো কমপ্লিকেশন সম্পর্কে আমরা শুনলাম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ছাড়া আর অন্য কোনো রকমের অ্যানিমিয়াতে কি আসলে কি কি ধরনের সমস্যা হয় বা কোনো পার্থক্য থাকে কিনা? হ্যাঁ, অবশ্যই পার্থক্য থাকে, নতুবা তো আমরা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে মানে দুইটা খুব মেজর পার্থক্য করি। একটা হলো ওই হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া মানে থ্যালাসেমিয়া, আরেকটা হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আরেকটা অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজঅর্ডার। সেই ডিজঅর্ডারের মধ্যে রেনাল ফেলিউরও চলে আসে এবং ম্যালিগন্যান্সিও চলে আসে। ওগুলা টোটালি ডিফারেন্ট আয়রন ডিফিসিয়েন্সি। এবং আমরা শুরুতেই তো এগুলো আসলে আলাদা করে ফেলতে পারি। অবশ্যই ইজিয়ার ফর ডক্টরদের জন্য এটা শুরুতে আলাদা করা যায়। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার চিকিৎসাটা কি অন্যান্য অ্যানিমিয়ার থেকে সহজলভ্য কিনা, বা আসলে কতদিন চিকিৎসা দেওয়া লাগে, চিকিৎসা নিয়ে যদি একটু বলতেন। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এটা তো মানে অনেক সুন্দর ট্রিটমেন্ট, এবং এটা তো ট্রিটমেন্ট দিলে খুব ড্রামাটিক্যালি হিমোগ্লোবিন বেড়ে যায়, এবং তারপরে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যেন আমিষযুক্ত খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, তো নিউট্রিশনাল আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ নট এ ফ্যাক্টর, বলে পেশেন্টের সচেতনতাই যথেষ্ট। এই যে ক্রনিক এক ধরনের যদি ডেফিসিয়েন্সি থাকে, এটার সাথে আমরা অনেকেই দেখা যায় যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হতে পারে, বা উনাদেরকে আপনি কিভাবে আসলে আমরা আলাদা করি, অথবা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হলেই তার কি অ্যানিমিয়া থাকবে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু বলেন। এটা অনেক সুন্দর প্রশ্ন একটা। সেটা হলো কি, যেন আমরা দেখি যেন আমরা মানে সব পেশেন্টকেই মানে আয়রনের ক্যাপসুল, আয়রনের প্রিপারেশন খাওয়াতে থাকি, ট্যাবলেট, সিরাপ। তো একটা সময় দেখা যাইলো যে তার হিমোগ্লোবিনটা স্মার্টলি বাড়লো না, সেই 9.5, 10.5, 11.5। তখন আমাদের চিন্তা করতে হবে যেন আসলে তাকে আয়রন খাওয়ানো ঠিক হচ্ছে না। সেখানে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোপোরেসিস করলে আমরা ট্রেট অথবা ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি। এটা একটা বিরাট জিনিস, কারণ আমাদের দেশেও 1,20,00,000 ক্যারিয়ার আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিক পেশেন্টকে যদি আমরা আর আয়রন, যেটা আপনি বলেছিলেন যেন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে ট্রেট একত্রে থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। একত্রে থাকবে মানে সে ট্রেট, কিন্তু সে খাওয়া দাওয়ায় যত্নশীল না, তাহলে তো তার তো সাথে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকবে, এটা কোনো মানে এটা থাকতে পারে। তখন আমরা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়ার ট্রিটমেন্টটা করে শেষ করে আর সাথে আমরা ওটাও চালাই এবং তাকে বলি যেন সুন্দর করে। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। এখন একেবারে শেষ প্রান্তে এসে আমি এটাই জানতে চাই, আমাদের দেশের অনেক মানুষই আমরা দেখা যায় যে খাবার দাবার নিয়ে খুব বেশি সচেতন না, এবং আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা আসলে বুঝিও না যে কিভাবে খাওয়া উচিত যাতে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাতে না হয় সেজন্য আসলে আমাদের কি ধরনের ফুড হ্যাবিট থাকা উচিত। খাবার দাবার সম্পর্কে আমার যে আমাদের একটা শব্দ আছে, সুষম খাবার বলতে আমরা একটা কথা বলি। সেখানে আমিষ থাকবে, যেন প্রোটিনটা থাকবে। প্রোটিনটা আমরা কোথায় পাবো? প্রোটিনটা ধরেন আপনার ডিম, দুধ, পোলট্রি, তারপর রেড মিট, এগুলাতেও আমরা প্রোটিনটা পাবো। অ্যান্ড দেন আমরা ফ্যাট, একটা মিনিমাম অ্যামাউন্ট ফ্যাটও প্রয়োজন হবে। কার্বোহাইড্রেটটা আমরা একটু মিনিমাইজ করতে পারি। দেন ভেজিটেবলস, ওখান থেকে আমাদের মিনারেলসটা আসবে। এবং সেজন্য আমাদের খাওয়া দাওয়ার তালিকার মধ্যে যেন মাংস, মাছ, এই খাবারগুলো বাদ দেওয়া যাবে না, এটা পরিমিত খেতে হবে। এবং যখন ডিফিসিয়েন্সি প্রুভড হয়
তখন একটু বেশি করে খেতে হবে, বিশেষ করে লিভার, মানে কলিজি, তারপরে মগজ, তারপরে মুরগির মাংস, যে কোনো মিট এবং ফিশ, এই খাবারগুলোর প্রতি যত্ন দিতে হবে। সুষম খাদ্য খেতে হবে এবং প্রোটিনের দিকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। জি, আমাদের অনুষ্ঠানে এসে আমাদের দর্শকদেরকে এই যে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা সম্পর্কে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং এটিএন নিউজ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে আজ আমরা কথা বলছিলাম আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের পর্বে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Sponsored by SKF Oncology.